হচ্ছে, ঠিক আছে? পড়লে ভাই মাথাটা পুরো ফেটে যাবে আমার। কথা আটকে যাচ্ছে জাস্ট লিটারালি এতটা ঠান্ডা। রাইজারটা খুলি। গুড মর্নিং ফ্রম অরুণাচল প্রদেশ, বোমডিলা। এই মুহূর্তে একদমই আছি আমি বোমডিলাতে, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 9:20। আমি এখন রওনা দিচ্ছি বোমডিলা থেকে সোজা তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো চলো জার্নিটাকে শুরু করা যাক। হেই গাইস, চলে এসেছে একেবারে মোটো ব্লগিং সেট আপে আর একটা সুন্দর মর্নিং সূর্যোদয়ের দেশ অরুণাচল প্রদেশ। ভাই সাব আলাদাই সুকুন কিন্তু আমার মধ্যে এখন কাজ করছে। যাই হোক, এখান থেকে কিন্তু আমার আজকে ডেস্টিনেশন মানে তাওয়াংয়ের ডিস্টেন্স আছে 174 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী এখানে দেখাচ্ছে 4 ঘন্টা 40 মিনিট লাগবে। এই যে দেখো, এটাই হচ্ছে বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার রাস্তা। এই যে দিরাং 47, সেলাপাস 110, জাং 136, তাওয়াং 183 কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট ওপরে আমি আছি এখন। আর কিছুক্ষণের মধ্যে তো আরও অনেকটা উপরে উঠে যাব, আর যত উপরের দিকে উঠবো আবহাওয়ার পরিবর্তন ততই বাড়তে থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে 0 ডিগ্রি আছে তাপমাত্রা আমাদের বোমডিলার। এবার তোমাদেরকে বলি আমার এই বোমডিলা থেকে তাওয়াংয়ের এই জার্নিতে বা এই বাইক রাইডে আমি টোটাল কি কভার করব আজকে। এই আমাদের ভুটানের পর যদি সেকেন্ড কোথাও অনেক মনস্ট্রি থাকে সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। তো দিরাংয়ের বেশ একটা দুটো মনস্ট্রি আমি ভিজিট করতে চলেছি। দেন কিন্তু ম্যান্ডেলা টপও আমি আজকে ভিজিট করব। তারপরে সব থেকে বেশি এক্সাইটেড বা ইন্টারেস্টিং যেটা ব্যাপার আমার কাছে লাগছে সেটা হলো সেলাপাস। ভীষণ এক্সাইটেড। তো সেলাপাসও কিন্তু আজকের এই জার্নিতেই আমি কভার করতে চলেছি। তারপরে কিন্তু থাকছে আমাদের জসবন্তগড়, দেন কিন্তু থাকছে আমাদের নুরানাং ভ্যালি বা নুরানাং ওয়াটারফলস, যার আরেক নাম জাং ওয়াটারফলস। হোপ সো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো। ফাইনালি এই ফ্ল্যাগগুলোও কিন্তু এখানে দেখা পেয়ে গেছি। এই ফ্ল্যাগগুলো পাহাড়ি অঞ্চলের মানুষজনরা পবিত্র আর কি ফ্ল্যাগ হিসাবে আর কি মনে করে। তাদের মনে হয় যে এই ফ্ল্যাগের হাওয়া যখন প্রত্যেকটা পর্যটক বা মানুষের গায়ে লাগবে তখন সেটা তাদের জন্য শুভ। আর্মিদের কত গাড়ি গেল। তো এই সময় তোমাদেরকে একটু বলতে ইচ্ছা করছে যে আমাদের অরুণাচল প্রদেশ শুধু কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালিদের জায়গা বা শুধুমাত্র যে প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারটার জন্যই বিখ্যাত এমনটা না। দিরাং, সেলাপাস, এছাড়াও তাওয়াং, বুমলা পাস, এই সব কিছু জুড়ে রয়েছে কিন্তু অনেক লড়াইয়ের গল্প। হ্যাঁ, গোটা চীনের সাথে ভারতের লড়াইয়ের গল্প। আর সেই সব গল্প আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সাথে অবশ্যই ক্লিয়ার করব। এই পুরো জায়গাটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। দেখো পুরোটাই কিন্তু নেট দিয়ে একদম ঘিরে রেখেছে। আস্তে আস্তে পাহাড়ের আরও উপরের দিকে উঠছি, আরও অনেক কিছুই দেখতে পাবো। এবার মনে হচ্ছে আমাকে গ্লাভসটা পরতে হবে, বিকজ আর আমি নিতে পারছি না ভাই। হাত পুরো বরফ হয়ে গেছে, মানে টান ধরছে আমার হাতটা লিটারালি। আর কিছু ঘন্টার মধ্যে আমি বরফ দেখতে চলেছি, মানে বরফের ওপর থেকে বাইক রাইড করতে চলেছি। ভাই গ্লাভস পরছি, জানি না এটা পরে ঠিকঠাক থাকবে কিনা, যদিও আমি এবারে 2 থেকে 3টে গ্লাভস ক্যারি করেছি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম এটা ভেবে বেরিয়েছিলাম যে কলকাতা অরুণাচল প্রদেশ সোলো বাইক ট্রিপে আমার সাথে অনেক কিছু হতে পারে, অনেক ভালো কিছুও যেমন হতে পারে, অনেক খারাপ কিছুও হতে পারে। আর সেইভাবে আমি মেন্টালি প্রিপেয়ার হয়েই এসেছি। আর এটা মনে মনে নিজেকে বলে এসেছি যদি আমি এই জানুয়ারি মাসের এই টাইমে দাঁড়িয়ে অরুণাচল প্রদেশটাকে কভার করতে পারি তাহলে আপকামিং কোনো রাইডে আমি আর নিজেকে থামাবো না। যাই হোক, সেলাপাস ঢোকার আগে তো আমার পড়বে মান্ডালা টপ। আর যেটা যাওয়ার জন্য তোমাদেরকে বলি, দিরাংয়ের কাছ থেকে মোটামুটি তোমাদেরকে ওই 28-29 কিলোমিটার মতো ব্যাকওয়ার্ডসে যেতে হবে। ওয়েলকাম টু দিরাং। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, চলো এখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই যে এই সোজা স্ট্রেট রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে রাইটে বলা যেতে পারে, এই রাস্তাটা যাচ্ছে তাওয়াং। আর আমি যেহেতু বললাম ম্যান্ডালাতে যাব, তো আমি সোজা লেফটে ঢুকে যাচ্ছি। 28 কিলোমিটার কিন্তু একদমই তোমাদেরকে এক্সট্রা যেতে হবে, প্লাস আবার এক্সট্রা ব্যাকও করতে হবে, আবার টাউনের উদ্দেশ্যে তোমাদেরকে রওনা দিতে হবে। যারা ম্যান্ডেলাটা যেতে চাইছো তারা কিন্তু এভাবে তোমাদের শিডিউলটা বানিয়ে নিও। ওয়েলকাম টু ইকো ভ্যালি। যে রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে তোমরাও অবশ্য যাবে, ম্যান্ডেলা টপ যারা যাবে। এই রাস্তা কিন্তু আগে তাওয়াং যাওয়ার রাস্তার মতো অতটা ভালো না, অনেকটা ন্যারো রাস্তা, তার সাথে কিন্তু বেশ কিছুটা পথ অফ রোডিংও আছে।
সাফ, ম্যান্ডেলা টপের এখানে দেখো বরফ শুরু হয়েছে, ব্ল্যাক আইস। ভাই আমার ভয় করছে। ম্যান্ডেলা টপের এখানে ব্ল্যাক আইস, মানে হটেড সাডেন, মাই গড। ও ভাই সাফ, ব্ল্যাক আইস হয়ে রয়েছে এখানে। আমার অনেক বেশি ভয় লাগছে। আমি এটা এক্সপেকটেশন ছিল না আমার। আমি জানতাম আমি বরফ দেখবো সেলাবাসে, বাট ম্যান্ডেলা টপে বরফ, জাস্ট সেকেন্ডের মধ্যে বরফ দেখে আই এম তো অবাক ভাই। আমি এত ভিডিও দেখেছি, আমি দেখিনি ম্যান্ডেলা টপে বরফ। ভাই রাস্তাতে বরফ, এদিকে চারপাশে ইয়াক বসে আছে। ভাই সাফ, কি ভিউ দেখছি আমি, কি ভিউ দেখছি। আমার ম্যান্ডেলা টপ আসা সার্থক হয়ে গেছে। আর কি চাই, বরফ দেখে নিয়েছি। কলকাতা অরুণাচল প্রদেশ সোলো বাইক ট্রিপে প্রথমবারের মতো বরফ দেখলাম। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 11:48। বেসিক্যালি এই ম্যান্ডেলা টপে আছে বুদ্ধিস্ট টেম্পল, আর যে টেম্পলটা আর কি ওখানে প্রায় 108টা স্তূপ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো আছে। প্রত্যেকটা গাছে এখানে বরফ পড়েছে। চলো আগে বাইকটা পার্ক করে দেন, পুরোটা ঘুরে দেখাচ্ছি। ঘড়ি কাটে এখন সময় হয়েছে দুপুর 12:15, আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদমই আমাদের বুদ্ধিস্ট টেম্পল ম্যান্ডেলা টপে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, এখানে চারপাশটা অনেক সুন্দর। এই যে স্তূপগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই স্তূপ টোটাল 108টা আছে, আর প্রত্যেকটা স্তূপই কিন্তু কোনো না কোনো বুদ্ধিস্ট পরিবার থেকে দেওয়া হয়েছে, এবং সেই পরিবারের সদস্যের নাম থেকে শুরু করে ডিটেলসে কিন্তু লেখা আছে। এত বড় জায়গাটা এইভাবে ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, তার জন্য দরকার ড্রোন শ্যুট। তো চলো, সুন্দর একটা ড্রোন শ্যুট থাকছে তোমাদের জন্য। ড্রোন শ্যুটটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে একটা কথা বলি, বোমডিলাতে ছিলাম আমি 5000 ফুট ওপরে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে, আর এখন আমি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 10,000 ফুট ওপরে আছি। সামনে এখন অনেকটা জার্নি বাকি আছে। সেলা পাস, বুমলা পাস, মাধুরী লেক। এখন আপাতত এখান থেকে বের হই, বাকি কথা আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। ম্যান্ডেলা টপ থেকে ঘুরে এসে আবার সেই সেম ওয়েতে এসে পৌঁছালাম সেই পয়েন্টে। এবার এখান থেকে একদমই লেফটের রাস্তাটা ধরে নেবো। এখান থেকে সেলাবাসের ডিস্টেন্স আছে 66 কিলোমিটার। পুরো ল্যান্ডস্লাইড হয়ে জায়গাটার অবস্থা দেখো, পুরো খারাপ হয়ে গেছে। আর পাহাড়ি জায়গায় এগুলো একদমই কমন ব্যাপার। তো পাহাড়ি রাস্তায় না কখনো তাড়াহুড়ো করবে না। আর এটা ভাববে না যে আমি এই সময় নিয়ে বেরিয়েছি, এই সময়ের মধ্যে আমাকে এখানে পৌঁছাতে হবে, এটা আমার টার্গেট। দেখো, টার্গেট করে বস পাহাড়ি রাইড করা যায় না। দিরাঙের এই জায়গায় না প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোমস্টে। এবারে অনেক খিদে পেয়ে গেছে ভাই, এবার আমি কিছু খেতে হবে, বিকজ আমি আজকে এখনও ব্রেকফাস্ট করিনি। দুপুর 1:56 বাজে। তো আমি ফাইনালি লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে আছে এখানে দেখো সাদা ভাত, তার সাথে আলু ভাজা, ডাল, আর এখানে চিকেন, আর এদিকে একটা চিকেন লেগ পিস অর্ডার করেছি। পাহাড়ি জায়গা না খাওয়া দাওয়ার আলাদাই টেস্ট, মানে আমার তো দারুণ লাগে। জাস্ট ডাল, আলু ভাজা, চিকেন লেগ পিস, ঝাল হলে মাংস। দেখো ঝাল খেতে আমার এমনি ভালো লাগে, সেই খেতে পারি। তো খাওয়া দাওয়াটা করিনি, দিয়ে তোমার সাথে ব্যাক করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে টান টান উত্তেজনার সাথে আবারও কিন্তু রাইডটা স্টার্ট করে দিয়েছি। তাওয়াং এখান থেকে 107, জাং আছে 69, আর যশবন্তগড় আছে 50, সেলা টপ 30। চলো, মানে সেলা বাসে পৌঁছাতে এখন আমাকে 30 কিলোমিটার রাইড করতে হবে। রাস্তার কন্ডিশন একবার দেখো, কি খারাপ অবস্থা ভাই, কি খারাপ অবস্থা। ভাই সাহ, ভাই সাহ। চলো চলো, আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি তত না আমি দেখছি ল্যান্ডস্লাইডের পরিমাণটা অনেক বেশি। ঘড়ি কাটাই সময় হয়েছে দুপুর 3:41, আর এই মুহূর্তে সেলাবাস থেকে আমি ওই 18 কিলোমিটার মতো দূরে আছি। সেলা ওয়ারিয়ার্স, আচ্ছা। এই সমস্ত রেস্টুরেন্ট বা ক্যাফেগুলো দেখছো, এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান আর্মিদের। এতক্ষণ তো শুধুমাত্র হাত জ্বালা করছিল,
এখন তো আমার তার সাথে সাথে নাক জ্বালা করছে, মানে বাইরের এয়ারটা যখনই আমি নিচ্ছি না তখনই যেন আমার নাক টাক সব জ্বলে যাচ্ছে ভাই। উফ, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। আর কিছুক্ষণের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 13,500 ফিট ওপরে উঠে যেতে চলেছি। চারিদিকে সেনা জওয়ান, বর্ডার রোড অর্গানাইজেশন, তাওয়াং থেকে 81, জাং থেকে 43, জসওয়ান্তগড় থেকে আছি 25, সিলাবাস থেকে 11 কিলোমিটার দূরে আছি। এখান থেকে লেফট সাইডে আছে সেলা টানেল আর রাইট সাইডে আছে সেলা পাস। ওয়েলকাম টু বৈশাখী মিল এস3N। তো চলো আমি যাবো সেলা পাসের দিকে, লেটস গো। তাওয়াং যাওয়ার জন্য সেলা পাস বা টানেল দুটো থেকেই কিন্তু যাওয়া যায়, কিন্তু সেলা টানেলটা সবসময় খোলা থাকায় বা খোলা পাওয়া যায়, বাট সেলা পাসটা কিন্তু সবসময় খোলা পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমি রিস্ক না নিয়ে আগে সেলা পাস দিয়ে এন্ট্রি নিচ্ছি, আর ফেরার দিন আমি সেলা টানেল হয়ে ফিরবো। দেখো জাস্ট ল্যান্ডস্লাইডের পাথর কোথায় চলে এসছে। শুধু তো ল্যান্ডস্লাইড না, এইসব জায়গাগুলো দিয়ে যখন ক্রস করছি না তখন আমাদের ইন্ডিয়ান আর্মিদের কথা না বললেই নয়। তারা যেভাবে আমাদেরকে প্রোটেক্ট করে রেখেছে তাই জন্য আজ আমরা এত ভালোভাবে ঘুরতে পারছি, কারণ একদম পাশেই হচ্ছে চীন বর্ডার। আর 1962 সালে সেই যুদ্ধের, মানে ইন্দো চীনের সেই যুদ্ধের কথা, মানে প্রত্যেকটা জায়গায় সেলাপাস, তাওয়াং, দিরাং, প্রত্যেকটা জায়গায় না যেন আনাচে কানাচে লুকিয়ে আছে। সামান্য ঘুরতে এসেছি তাতেই আমার মনে হচ্ছে যে ভাই আর পাচ্ছি না, এত ঠান্ডা, নিঃশ্বাস নিচ্ছি নাক জ্বালা করছে, হাত জ্বালা করছে ভাই। আর এখানে যে সমস্ত আর্মি দাদা ভাইরা আছে তারাও কারোর বাড়ির ছেলে, কারোর বাবা, কারোর হাজব্যান্ড, তো তারা প্রতিনিয়ত ঠিক এখানেই থাকছে এবং আমাদেরকে সেফলিভাবে রাখার জন্য। সেলাবাস থেকে এখন আমি 10 কিলোমিটার দূরে আছি। মাই গড, চারিদিকে বরফ ইয়ার, সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। মাই গড, হোয়াট এ ভিউ। এই ভিউ পাওয়ার জন্যই অপেক্ষা করেছিলাম, খুব চেয়েছিলাম যে আলো থাকতে থাকতে যাতে আমি সেলাবাস এন্ট্রি নিতে পারি আর এই সুন্দর ভিউটাকে এনজয় করতে পারি ভাই। নিচটা দেখলেই না আমার খুব ভয় লাগছে ভাই, নিচের খাতটা দেখলে ঘাড় হিম হয়ে যাচ্ছে পুরো। সমুদ্র পৃষ্ঠ থেকে এখন কিন্তু আমি ওই 13,500 ফিট ওপরে চলে এসেছি। লাস্ট যখন নাথুলা গেছিলাম তখন আমি 14,140 ফুট ওপরে ছিলাম। কথা বলতে পারছি না, কথা যেন আটকে যাচ্ছে আর হাতটার তো যেন পুরো স্ট্রিপ হয়ে যাচ্ছে ভাই। উফ, এই গ্লাভসটা কিছুই মানছে না, কিন্তু এর থেকে ভালো গ্লাভস পরলে আমি আর হাতে কোনো কাজ করতে পারবো না, আমি আনকমফোর্টেবল ফিল করি। অনেকটা উপরে উঠছে, অনেকটা উপরে, চারিদিকে এবার বরফ দেখতে পাচ্ছি, এদিক থেকে পড়ছে। জানি না কত দূর আমি পারবো নিতে, সেটাও জানি না, বাট চেষ্টা চালিয়ে যাব, কারণ আমার বাবা বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তো হাল ছেড়ো না বন্ধু, চালিয়ে যেতে হবে, জীবন যতক্ষণ আছে অ্যাডভেঞ্চার করতে হবে। এবার দেখো আস্তে আস্তে কিন্তু বরফের পরিমাণটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, বাট এবার আমাকে ভাইজারটা মনে হচ্ছে খুলতে হবে, কারণ আমি কথা বলতে পুরো ভাইজারটা না ভ্যাপার জমে যাচ্ছে, একদম সিলেবাস ঢুকছে। হাই সব, ওয়েলকাম টু তাওয়াং, ওয়েলকাম টু সেলা 13,700 ফিট। তো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি সেলা বাসে। ওয়েলকাম টু সেলা বাস। খুব তাড়াতাড়ি 2 জায়গায় বাগালে ফুল টিমকে নিয়ে আমি সেলা বাসে এসে দাঁড়াবো এই জায়গায়, আর দারুণ মজা করবো। 2 জায়গায় বাঙালির হাইপ সবসময় হাই থাকে, আমি তো এখান থেকেই বলছি 2 জায়গায় বাঙালি হিপ হিপ হুররে, ঠিক এইরকম জোশ ছিল, আছে আর থাকবে বস। আই লাভ সেলা, আর ঠিক এর পেছনেই আছে সেলা লেক। সালের সেই ইন্দো চীন যখন যুদ্ধটা ঘটেছিল ঠিক তখন কিন্তু জসওয়ান্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিল সেলা নামের এক বীরাঙ্গনা, আর তার নাম অনুসারে কিন্তু এই সেলা পাস বা সেলা টানেল। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে আছে জসওয়ান্তগড়, এছাড়াও আছে নুরানাঙ্গা ওয়াটারফলস, কথা আটকে যাচ্ছে জাস্ট
লিটারালি এতটা ঠান্ডা। তো চলো এখান থেকে ফটাফট বেরিয়ে পড়ে। এখনও জমির এনার্জি হাই 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 আছে বাস। পুরো রাইডটা স্টার্ট করে দিয়েছি আর এইখান থেকে কিন্তু তাওয়াংয়ের ডিস্টেন্স আছে ওই 58 কিলোমিটার। তবে এখানে এইভাবে সার্ভাইভ করাটা আমার জন্য বা রাইড করাটা আমার জন্য একটু প্রবলেমেটিক হচ্ছে, কারণ এখানকার টেম্পারেচার যদি এখন বলি, এখন -6-এ রান করছে। সামনে 6 কিলোমিটার্সের মধ্যেই পড়বে জসওয়ান্তগড়। চলো জয়নাথ ব্রিজটাকে ক্রস করছি ভাই। হোয়াট আ কালারফুল ব্রিজ আর এদিকে দেখো সব জায়গায় কি হারে বরফ জমে আছে, দেখো শুধু বরফই বরফ। মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা লাগছে, মানে কি লেভেলের ঠান্ডা লাগছে এই সাইডে, তো মানে কিছু বলারই নেই। জাস্ট ভাইজারটা খুলি। আহ 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 Okay, slowly. ধাক্কা খাবে। Like ice. पूरा ब्लैक आइस कर कंट्रोल में किया ना? नहीं, मैंने कंट्रोल करने की तो कोशिश की लेकिन पूरी ब्लैक आइस थी, पता नहीं चला। Drive from that side only না? তো দেখো এখানে স্লাইডারটা আমার ভেঙে গেছে আর এখানে ক্র্যাশ গার্ডটা এই অবস্থা। জাস্ট এখানটায় আর কি পুরোটা ব্ল্যাক আইস ছিল, যেটা আমি বুঝতেও পারিনি, মানে জাস্ট এরকম অবস্থা। ভাই সাহ, ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই বরফ আর এই আমার অ্যাডভেঞ্চার 250 জাস্ট স্লাইডারটা বাঁচিয়ে নিয়েছে বলতে পারো। স্লাইডারটা ভেঙে গেছে আর আমার তো রাইডিং জ্যাকেটের উপর গেছে। রাইডের অবস্থা তো পুরো এই অবস্থা, মানে জাস্ট মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম ব্ল্যাক আইসের জন্য। আমি তোমাদেরকে বলেছিলাম যে অরুণাচল প্রদেশের এই ট্রিপটা আমার জন্য অনেক অ্যাডভেঞ্চারাস কিছু হতে পারে, বাট এরকম অ্যাডভেঞ্চার কিছু করতে হবে আমি কখনো ভাবিনি। মানে আমার মাথার এখান থেকে এটা পুরো ব্যথা করছে, আমার মাথায় খুবই লেগেছে, মানে বিশেষ করে কান আর ঘাড়ের দিকটা। আমাকে সামনে এগোতে হবে, আইটেনি খাও। তো চলো সামনে এগোই। গাড়ি স্টার্ট নিয়েছে বাট সামনে এগোতে ভয় লাগছে ভাই, বিরাট ভয় লাগছে ভাই। আমার পা মাথা দুটো যন্ত্রণা করছে, আমি মাথায় চোট পেয়েছি মেবি, বাট খুলে দেখার মতো সাহস আমার হচ্ছে না। চারিদিকে শুধু ব্ল্যাক আইস ভাই, দেখো এখানে সব বরফ জমে আছে রাস্তার মধ্যে। ক্লিয়ার করার তো চেষ্টা করছে বাট ব্ল্যাক আইসের মধ্যে আর যাওয়া যাবে না ভাই। গাড়িটা কেটে রাখি, তোমাদেরকে দেখাচ্ছি। हमेशा गिरता रहता है ना। তো জাস্ট দেখো একদমই কিন্তু ওপরটাই আছে আর এদিকে পুরো বরফ জমে আছে, মানে এখানে এরকম বরফ নিয়ে খেলার মতো কোনো জায়গা নেই ভাই। এখানে দেখো পুরো এই যে জায়গাগুলো পুরো স্কিট মারছে, এই জায়গাগুলো অনেকটাই স্লিপ। শুধু তো বরফের আশা করে এসেছিলাম যে বরফ দেখবো, বাট বিশ্বাস করো একটা সেকেন্ডের মধ্যে যে এরকম লেভেলের অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের জীবনে, এটা ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম। আমার কানের এই সাইড থেকে পুরো ব্যথা করছে। এই ভিউটা আমি দেখেছিলাম ভিডিওতে, মানে স্মৃতি ভ্যালির ভিডিওতে, সেই রকম একটা ভিউ আমি পাবো আমি কখনো ভাবিনি। এইটা দেখে সার্থক লাগছে, সার্থক। বাট এখানে না এরকম হচ্ছে, ঠিক আছে, পড়লে ভাই মাথাটা তো পুরো ফেটে যাবে আমার। কেউ বলে ভাই এক্ষুনি আমি অ্যাক্সিডেন্ট করে বসে আছি। জোশ সবসময় হাই লেভেলে থাকে, পড়লে উঠতে হবে, নিজে থেকে উঠে দাঁড়াতে হবে, নাহলে সামনে এগোতে পারবে না। এটাকে জাস্ট এভাবে নেবে। প্রাকৃতিক বরফ এখান থেকে ভাঙলাম আর সেই সুন্দর। এখানে অলরেডি দেখো বরফ কাটা চলছে, এদিকে চারিদিকেই ব্ল্যাক আইস দেখতে পাচ্ছ। তবে মজা নিয়েছি ভাই, মজা নিয়েছি। পড়তে হবে, উঠতে হবে, এটাই তো জীবন, একটাই জীবন, বাস জি লে আপনি জিন্দগি, হারনা মত, সির্ফ আগে চলনা হ্যাঁ মুঝে। আমি সিকিমেও বরফ পেয়েছিলাম, তবে এমন বরফ পাইনি যে যেখান থেকে পড়ে যাব, মানে ব্ল্যাক আইস
যাই হোক, আমার জীবনে ব্ল্যাক আইসের ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এটা। তো মানুষ ঠকে ঠকে শেখে, আমিও শিখছি, কারণ আজ না পড়লে কাল আমি কিছু শিখতে পারবো না। আজ আমি কিছু না এক্সপিরিয়েন্স করলে কাল তোমাদের কিছু বলতে পারবো না। আমার ফাইটার আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার ফাইটার কিন্তু হার মানার লোক নয় ভাই। আমার ফাইটার কন্টিনিউ ফাইট করছে আমার সাথে, আর এই হোপ যে ও করবে। জয় বজরংবলী। উফ, যশবন্তগড় মেমোরিয়াল হল, এখানটায় আমি গাড়িটা পার্ক করব আর তোমাদেরকে যশবন্তগড়টা ঘুরে দেখাবো। চলো, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এই যে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকবো। সিকিমে যেমন আছে বাবা হরভজন সিংয়ের মন্দির, সেরকমই কিন্তু SMS যশবন্তগড়ে আছে যশবন্ত সিং রাওয়াতের সেই মন্দির, আর যেখানে কিন্তু তাকে পূজিত করা হয়। আর এখনও পর্যন্ত টিল নাও সে কিন্তু চাকরি করছে, মানে এখনও সে অন ডিউটি আছে। আর এখানে কিন্তু সব জায়গায় রয়েছে 1962 সালের ইন্দো চায়না যে যুদ্ধ, সেই যুদ্ধের যে প্রেক্ষাপট, পুরো ব্যাপারটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই যে ভাবে যুদ্ধ হয়েছিল, প্লাস সমস্ত কিছু এখানে বাংকার আছে, বাংকারটাকে রাখা হয়েছে যেখানে আর কি যশবন্ত সিং রাওয়াত আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। যে 72 ঘন্টার মধ্যে একা হাতে যশবন্ত সিং রাওয়াত কিন্তু 300 জন চীন সৈনিককে হত্যা করেছেন এবং যুদ্ধ চালিয়ে গেছেন। চীনা সৈনিকরা একবারের জন্য বুঝতে পারেননি যে তাদের বিরুদ্ধে লড়ছে একজন ভারতীয় সৈনিক। এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। এবং তার সাথে সাথ দিয়েছিল সেলা এবং নুরা নামের 2 বীরাঙ্গনা। পরবর্তীতে জানা যায় নুরা এবং সেলা একজন কিন্তু চীনা সৈনিকদের হাতে ধরা পড়েছে এবং আরেকজন কিন্তু চীনা সৈনিকদের হাতে হত্যা হয়েছে। পরবর্তীতে এই দুজনের নাম অনুসারে একটা হয় সেলাপাস, যেটা হচ্ছে সেলার নাম অনুসারে, সেই বীরাঙ্গনার নাম অনুসারে। আরেক বীরাঙ্গনা নুরা, যার নাম অনুসারে কিন্তু হয় নুরানাং ভ্যালি। আমি অলরেডি সেলাপাস দিয়েই এসেছি, তোমরা দেখেছো। আর এবার কিন্তু নুরানাং ভ্যালির দিকে এগোচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। যশবন্ত সিং রাওয়াতকে কিন্তু অনেকবার করেই ভারত সরকার বলেছিল যে তিনি যাতে ব্যাক করে যায়, কিন্তু তিনি বলেছিলেন তিনি তার বাংকার ছেড়ে কোথাও যাবেন এবং তিনি লড়াই করবেন। শেষ পর্যায়ে তিনি কিন্তু চীনা সৈনিকদের হাতে হয় এবং তারপর ভারত সরকার তার এই সাহস এবং তার এই আত্মবলিদানের জন্য তাকে কিন্তু মহাবীর চক্র এই সম্মানে সম্মানিত করে। আজকের এই ভিডিওতে বা এই জায়গাতে তোমরা যারা যারা এখন দেখছো আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়ান আর্মি, এই কমেন্টটা কিন্তু মাস্ট চাই। আর সবার আগে উই আর ইন্ডিয়ান, আই লাভ মাই ইন্ডিয়া। জল আর কফির ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু 12 ঘন্টা ব্যবস্থা থাকে এটা সমস্ত পর্যটকদের জন্য। এই চাটা খেয়ে আমি কিন্তু নুরানাং ভ্যালির দিকে বা নুরানাং ওয়াটারফলসের দিকে এগোবো, তারপর টাউন। এখান থেকে নুরানাং ওয়াটারফলসের ডিস্টেন্স আছে ওই 17 কিলোমিটার্স মতো। রাইডে আমি বরফের কমতিতে একটু মেহসুস করছিলাম, বাট যে লেভেলের বরফ পেয়েছি আর কোনো কমতি আমার নেই। আমার দারুণ চলছে অরুণাচল প্রদেশ ট্রিপ। এখানে সব জায়গায় কাজ চলছে, কোথাও রাস্তার কাজ, কোথাও বোল্ডার তোলার কাজ, কোথাও বা বরফ ভাঙার কাজ। এবার আমার বরফ দেখে একটু একটু ভয়ই লাগছে, মানে এদিকে বরফ তো আমি একদম এ মাথায় চেপে আসছি ভাই, যে না বরফের কাছে যাওয়া যাবে না, কোথায় ব্ল্যাক আইস থাকবে আবার একটা আচার দিয়ে দেবে আমাকে। কিন্তু একটা কথাই বলবো বস, তোমাদের ভালোবাসা আছে, তোমাদের জয়ী এত সহজে হার মানবে না। আমি তোমাদেরকে অরুণাচল ট্রিপে আসার সময় বলেছিলাম যে বেসিক্যালি এই সময়গুলো না কেউ আর কি কোনো ব্লগারকে আমি দেখিনি বেশিরভাগ যে এরকম সময় অরুণাচল প্রদেশে আসছে বা ট্রিপ করছে। তার কারণটাই হচ্ছে এইগুলো, বুঝতে পারছো? টু মাচ অ্যাডভেঞ্চারাস ভাই, যেরকম জল জমে সেরকম বরফ জমেছে। এই দেখো একটা ইয়াক দাঁড়িয়ে আছে। যখন সিকিম ঘুরতে গেছিলাম তখন না ইয়াকগুলো কত গার্ড দিয়ে রাখা হতো, আর এখানে দেখছি ওপেন রোডেই ইয়াক আছে। অলরেডি কিন্তু আমি এখন জাগে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আর কি নুরানাং ওয়াটারফলসের কাছে পৌঁছে যাব। জাস্ট 7-8 কিলোমিটার্স বাকি আছে। একটু ফুয়েল আপ করতে হবে, বাট এখানে পেট্রোল পাম্প একটা ছিল, সেখানে পেট্রোল নেই। দ্যাটস ওয়াই আবার সামনের দিকে এগোচ্ছি, বললো সামনে পেয়ে যাব। এক্সকিউজ মি, নুরানাং ওয়াটারফলস? हाँ तवांग জাং ওয়াটারফলস নিচে তো, থ্যাংক ইউ। এখানে কিন্তু পেট্রোলের লিটার আছে 92 টাকা। ভাই কত কম, আমাদের থেকে মোটামুটি তোমাদের ওই 16 টাকা মতো কম হচ্ছে।
পেট্রোল পাম্প থেকে কিন্তু ফুয়েল আপ হয়ে গেছে, মানে আমার ফাইটারের এখন কিন্তু টান টান উত্তেজনা। এত ঠান্ডা এখানে, এখানে আমার গাড়ির মিটারে না ভুলভাল দেখাচ্ছে ভাই ফুয়েল রেঞ্জ। হোয়াট আ অফরোডিং ভাই, ভাই সাব। আর 950 মিটার বাকি আছে। ভালো জিনিস দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে শোনা। এখানে কিন্তু টিকিট কাটতে হবে। চলো, प्राइस कितना है मैडम? 50। ওকে চলো বাইকটা আগে পার্ক করি। একদমই দাঁড়িয়ে আছি নুরানাং ওয়াটারফলসে, মানে পেছনেই হচ্ছে নুরানাং ওয়াটারফলস, যার আরেক নাম জাং ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটা কিন্তু আমাদের নুরা, মানে বীরাঙ্গনা নুরা, যে কিনা জসওয়ান্ত সিং রাওয়াতকে সেই 1962 সালের যুদ্ধে সাথ দিয়েছিল, তার নাম অনুসারে এর নাম হয়েছে নুরানাং ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসের উচ্চতা কিন্তু 100 ফিট, মানে 100 ফিট উপর থেকে কিন্তু জলটা পড়ছে ওয়াটারফলসে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের 1997 সালের কোয়লা সিনেমার কিছু সঙের শ্যুট কিন্তু এখানেই হয়েছিল, তানহাই গানের। তো সেই জায়গাতেই এখন দাঁড়িয়েছে, ভীষণ ভালো লাগছে। তো চলো, কিছু ইন্টারেস্টিং ড্রোন শ্যুট সাথে সিনেমাটিক শ্যুট থাকছে তোমাদের জন্য। আমি নিয়ে নিয়েছি মোমো, আর সেটা একদম ঝর্ণা নদী সব কিছুর মিডিলে বসে, মানে ফুললি প্রকৃতির মানে মাঝখানে বসে আমি খাচ্ছি। ও আলাদাই সুকুন। ওয়েলকাম টু ইস্ট তাওয়াং। এখান থেকে আমাদের তাওয়াংয়ের ডিস্টেন্স আছে আর মাত্র 18 কিলোমিটার। ইয়ো, তোমাদেরকে বলে রাখি যে পারমিট দিয়ে আমি ইন করেছি অরুণাচল প্রদেশে, সেই পারমিট কিন্তু আর ভ্যালিড করবে না। বুমলা পাস, মাধুরী লেক, এগুলো কিন্তু ঢোকার জন্য আলাদা করে পারমিট লাগবে তোমাদের, ঠিক আছে? কীভাবে পারমিট বানাবে না বানাবে সব কিছুই আমার নেক্সট ব্লগে, মানে আমি যেহেতু কালকে বেরোবো বুমলা পাস মাধুরী লেকের উদ্দেশ্যে, তো কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে কীভাবে পারমিট বানাবে, কত টাকা খরচ হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু। তাওয়াংয়ের সব জায়গায় তোমরা এটা দেখতে পাবে। এটা ঘুরিয়ে আর কি তোমরা তোমাদের উইশ বললে সেটা পূরণ হয়, এরকম কিছুই জানা আছে আমার। সব কিন্তু ল্যান্ডস্লাইড জোন। হ্যাঁ, জাস্ট অবস্থাটা দেখো, শুধু জেসিবি দিয়ে পাথর কাটার কাজ চলছে। রাতে এইসব জায়গায় রাইড না করাটাই ভালো। তাওয়াং কিস তরফ হ্যাঁ? সিধা। থ্যাংক ইউ। তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই, তাওয়াং থেকে এখনও আমি 8-9 কিলোমিটার মতো বাকি, মানে দূরে গেলাম। আমার মোবাইলের নেটওয়ার্ক পুরোপুরি চলে গেল। তো তোমরা তখন কি করবে, নো চাপ, লোকাল মানুষজন, আর্মি সবাই খুবই হেল্পফুল, সবাইকে জিজ্ঞেস করবে, তারা কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবে। জাস্ট একবার তোমরা টার্নিংগুলোকে দেখো কতটা খাড়াই ভাই সাব, সেই নিচ থেকে ওপরে উঠছি, আলাদাই ভাই, পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। উফ, আলাদাই ভাইব ছিল ভাই, সেই লাগলো সেই। তো ফাইনালি আমি কিন্তু ঢুকে পড়েছি তাওয়াংয়ে, আর এবার শুধু আমি একটা হোটেল খুঁজবো। তা এই মুহূর্তে কিন্তু আমি একদমই আছি তাওয়াংয়ের একটা হোটেলে, মানে আমার হোটেল নেওয়া কমপ্লিট। চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রুম, যেখানে একটা বসার জন্য চেয়ার আছে, এদিকে আছে বেড, এদিকে আছে একটা টেবিল, এদিকে আছে ওয়ার্ড্রোব, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আছে দেখো। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার কিন্তু আমি একটা লম্বা ঘুম দেবো, কারণ সকাল থেকে আরও বিরাট বড় জার্নি বাকি আছে আমার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কলকাতা অরুণাচল প্রদেশের এপিসোড 5 নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।